স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি সম্পর্কে পড়ব। দেখো, আমরা প্রতিনিয়ত বিশেষ করে বর্ষার সময় বা যে কোনো সময় আকাশে গাঢ় কালো বা হালকা সাদা রঙের মেঘ দেখতে পাই। এই নীল আকাশে অনেক সময় মেঘগুলো পেঁজা তুলার মতো ভেসে ভেসে বেড়ায়। আবার আকাশের কোনো এক প্রান্তে হয়তো পশ্চিম আকাশে কিংবা পূর্ব আকাশে ঘন কালো মেঘ করে, যেমন কালবৈশাখী হয় ঠিক তার আগের মুহূর্তে যেমন ঘন কালো মেঘ দেখা যায়। ঠিক এই মেঘেদের আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে আমরা সেই মেঘেদের পরিবার বা যে ক্লাউড ফ্যামিলি আছে সেগুলো সম্পর্কে জানবো। প্রধানত উচ্চতার ভিত্তিতে মেঘকে ভাগ করা হয়ে থাকে, যেমন বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ এবং নিম্ন উচ্চতার মেঘ। আর একটা হচ্ছে উলম্ব মেঘ। তাহলে আমরা প্রথমে আসছি বেশি উচ্চতার মেঘ। গড় নিম্নতম উচ্চতা 20,000 ফুট, এদের বেশি উচ্চতার মেঘ বলা হয়। অর্থাৎ 20,000 ফুটের বেশি উচ্চতায় যে মেঘগুলো থাকে তাদের বেশি উচ্চতার মেঘ বলে। যেমন সিরাস মেঘ সাদা রঙের, স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘ যখন আকাশে দেখা যায় তখন পরিষ্কার আবহাওয়া, মানে রোদ ঝলমলে আবহাওয়া হয়। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলে এর মধ্য দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন হয়তো আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে। এখানে আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি নীল আকাশে যখন সাদা রঙের স্বচ্ছ মেঘ দেখা যায় সেই ধরনের মেঘগুলাকে বলা হয় সিরাস মেঘ। এটি বেশি উচ্চতার মেঘ। তারপরে সিরোট্যাট্রাস মেঘ পাতলা সাদা চাদরের মতো এই মেঘ ঢাকা আকাশ অনেকটা দুধের মতো সাদা দেখায়। অনেক সময় এই মেঘ চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে। ঠিক পাশে দেখতে পাচ্ছ, অনেক সময় সূর্যের চারপাশে থাকলে সূর্যের লাইট পুরোপুরিভাবে বা সানলাইট পুরোপুরিভাবে পৃথিবীতে আসতে পারে না, অনেকটা মনে হয় যেন চারপাশে একটা হালকা গাঢ় নীলাভ রঙের বর্ণের সৃষ্টি হয়েছে। এই সিরোস্ট্যাটাস মেঘ যখন দেখা যায়, এখানে আমরা চিত্রে পাশে দেখতে পাচ্ছি সিরোস্ট্যাটাস। তারপরে সিরোকিউমুলাস, পেজা তুলার মতো এই মেঘ আকাশ অনেকটা ম্যাকারেল স্কাই বলা হয়ে থাকে। অর্থাৎ সিরোকিউমুলাস মেঘ যখন আকাশে দেখা যায় তখন আকাশে ম্যাকারেল স্কাই বলা হয়ে থাকে। তাই এই মেঘে আকাশ ছেয়ে থাকলে তাকে ম্যাকারেল স্কাই বলা হয়। ম্যাকারেল মাছের পিঠের মতো মনে হয় বলে। সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এই দেখো পাশে দেখতে পাচ্ছি এই মেঘ আমরা কিন্তু বেশ সময় আমরা আকাশে দেখতে পাই। বর্ষার কিছুদিন পর, বিশেষ করে শরৎকালের সময় আমরা এই ধরনের মেঘ সারা আকাশ ব্যাপী ম্যাকারেল স্কাইয়ের মেঘ দেখা যায়। তাহলে আমরা বেশি উচ্চতার মেঘ তিনটে পেলাম, সিরোস্ট্যাট্রাস আর সিরোকিউমুলাস। এইবার মাঝারি উচ্চতার মেঘ, যার উচ্চতা 6,500 ফুট থেকে 20,000 ফুট পর্যন্ত। অর্থাৎ 20,000 ফুটের উপরে যেগুলো থাকছে সেগুলা বেশি উচ্চতার মেঘ। তাদের মধ্যে সিরোস্ট্যাটাস আর সিরোকিউমুলাস। আর মাঝারি উচ্চতার মেঘ হচ্ছে যেগুলো 6,500 ফুট থেকে 20,000 ফুট পর্যন্ত, যেমন অল্টোট্যাট্রাস। ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো। এই মেঘের মধ্য দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। আকাশে এই মেঘ দেখা দিলে অল্টোট্যাট্রাস এখানে দেখা যাচ্ছে, এই ধরনের মেঘ যখন আকাশে দেখা যায় তখন সেই মেঘে যে আগামীতে বৃষ্টির পূর্বাভাসকে প্রদান করে। ওকে, মাঝারি উচ্চতার মেঘ। তারপর অল্টোকিউমুলাস, চাপটা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউ এর মতো অবস্থান করে। এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়। অর্থাৎ ফাঁকে ফাঁকে কি ধরনের আকাশ দেখা যায়? নীল আকাশ। যেমন পাশে দেখতে পাচ্ছি অল্টোকিউমুলাস। তাহলে মাঝারি উচ্চতার মেঘকে আমরা দুটো ভাগে ভাগ করছি, অল্টোট্যাট্রাস আর অল্টোকিউমুলাস। এবার নিম্ন উচ্চতার মেঘ, গড় উচ্চতা 6,500 ফুটের কম, অর্থাৎ এর কমে যেগুলো থাকে সেগুলোকে নিম্ন উচ্চতার মেঘ বলা হয়। যেমন স্ট্র্যাটোকিউমুলাস, এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো। অনেক সময় দেখে মনে হয় এই স্তরগুলি যেন গড়িয়ে চলেছে। এর আরেক নাম বাম্পি ক্লাউড। এইখানে স্ট্র্যাটোকিউমুলাস মেঘটা দেখা যাচ্ছে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এর আরেক নাম কি? বাম্পি ক্লাউড বলা হয়ে থাকে এই মেঘকে। তারপরে ট্যাট্রাস মেঘ,
সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। ট্যাট্রাস মেঘ, এটা নিম্ন উচ্চতার মেঘ। পাহাড়ের যে উঁচু অংশ এবং মেঘ জমলে পর্বত আরোহী থেকে বিমান চালক সবার পক্ষে ব্যাপক অসুবিধা হয়। এই মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, ঝিরঝিরে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টি হয়। ট্যাট্রাস মেঘ পাশের চিত্রে দেখা যাচ্ছে। তারপরে নিম্ন ট্যাট্রাস কি? ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, একটানা বৃষ্টি হয়। তাহলে নিম্ন উচ্চতার আমরা তিনটি মেঘ দেখলাম, একটা হচ্ছে ট্যাট্রোনিম্বাস, আর একটা ট্যাট্রাস, আর নিম্ন ট্যাট্রাস। তারপরে উলম্ব উচ্চতার মেঘ, অর্থাৎ এটা নিচু থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে মানে ট্রপোস্ফিয়ার স্তর থেকে ঊর্ধ্ব পর্যন্ত, নিম্ন ট্রপোস্ফিয়ার থেকে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত থাকে। যেমন কিউমুলাস, ঘন, ওকে, ঘন পুরু এই মেঘ উলম্ব বিস্তার অনেকটা বেশি, তাই এদের উলম্ব মেঘ বলা হয়ে থাকে। অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল। এই মেঘ শীর্ষদেশ বেশ উঁচু, নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা, সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে কিউমুলাস। আর কিউমুলোনিম্বাস, এই কিউমুলোনিম্বাসের মাধ্যমে যখন থান্ডারস্টর্ম বা বজ্র মেঘ, বজ্র বিদ্যুৎ ঝড় হয়, তখন এই কিউমুলোনিম্বাস মেঘ গাঢ় কালো রঙের থাকে। একে কিউমুলোনিম্বাস অনেকটা গম্বুজের মতো দেখতে হয়, সাদা থেকে ধূসর বা কালো বর্ণের হয়ে থাকে। এই মেঘ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার। উপর দিক চাপটা ও সমতল, তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, এই জন্য এরা আরেক নাম হচ্ছে বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতে পারে এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে। দেখো এখানে আমরা এক নজরে মেঘেদের পরিবার দেখে নিচ্ছি। বেশি উচ্চতার মেঘ সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস আর সিরাস। মাঝারি উচ্চতার মেঘ অল্টোট্যাট্রাস, অল্টোকিউমুলাস। আর কম উচ্চতার ট্যাট্রাস, ট্যাট্রোকিউমুলাস আর নিম্ন ট্যাট্রাস, এটা। আর উলম্ব মেঘ হচ্ছে কিউমুলাস আর কিউমুলোনিম্বাস, এই ধরনের মেঘ। তাহলে আমরা আমাদের আকাশে, অর্থাৎ মাথার উপর যে আকাশ আছে, সেই আকাশে নীল রঙের আকাশে, সেখানে আমরা এই ধরনের মেঘগুলা দেখতে পাই। এই মেঘ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো। এবার আমরা পড়ব এই মেঘ সৃষ্টি হয় কিভাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো আমরা জানি যে পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র উৎসস্থল হচ্ছে সূর্য। সূর্য থেকে সূর্যকিরণ পৃথিবীতে আসছে, তার ফলে নদী, পুকুর, খাল, বিল, জলাশয় বা কোনো পুকুর বা ঝিল সব কিছুর জল কি হচ্ছে? উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হয়ে জল বাষ্পে পরিণত হচ্ছে। দেখো সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে। এছাড়া গাছপালার প্রচ্ছেদনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু অপেক্ষাকৃত হালকা ফলে সহজেই মানে বায়ু ভূপৃষ্ঠের উপরিস্তরে উঠে যায়, উঠে শীতল বায়ুর সংস্পর্শে সেই জলীয় বাষ্প তাড়াতাড়ি শীতল হয়। ফলে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা, যত উষ্ণতা কমে যায় তত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে। ফলে আর্দ্রতা যখন শিশিরাঙ্গে পৌঁছায় তখন সেই বায়ু সম্পৃক্ত হয়, আর ওই শীতল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার আকারে বাতাসে অবস্থিত ধূলিকণাগুলিকে আশ্রয় করে ভেসে বেড়ায়। এই অবলম্বনকারী ধূলিকণাকে আশ্রয় করে যে জলীয় বাষ্প ভেসে ভেসে বেড়ায়, এগুলাকেই বলা হয় কি? মেঘ। আর সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিলিমিটার এর কম হয়, ওকে, বা এই রকমই হয়। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে মেঘের সৃষ্টি হয়। মেঘ, ঝড়, বৃষ্টি সবকিছু বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে হয়, ওই জন্য ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে সমুদ্র, নদী, খাল, বিল, পুকুর, ঝিল এই সমস্ত কিছু জল সূর্যতাপে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুতে মিশছে। সেই বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, উপরে উঠে শীতল ভারী হয়ে বিভিন্ন ধরনের ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প অবস্থান করছে। আর সেই জলীয় বাষ্প যখন বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে, সেগুলাই মেঘ রূপে অবস্থান করছে, মেঘের সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এখানে বিশেষ কিছু কথা লেখা আছে। বিশেষ কথা কেমন? জলের বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে বলা হয় সম্পৃক্ত বায়ু বা স্যাচুরেটেড উইন্ড বলা হয়ে থাকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। জলীয় বাষ্পে জলকণার পরিণত হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ
পুনরায় জলীয় বাষ্প আবার জলকণায় পরিণত হওয়াকে ঘনীভবন বলা হয়। অর্থাৎ যখন জল বাষ্পে পরিণত হচ্ছে তখন বাষ্পীভবন, আবার বাষ্প যখন জলে পরিণত হচ্ছে, রিভার্স হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ঘনীভবন। ওকে, তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কিভাবে মেঘের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মেঘ এর সৃষ্টি সূর্যের তাপের মাধ্যমে হচ্ছে। এইবার এই মেঘ পরবর্তীকালে কি হয়, বৃষ্টি রূপে, তুষারপাত রূপে আমাদের ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন। তাহলে আমরা অধঃক্ষেপণ সম্পর্কে এবার পড়ছি। পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা ভূপৃষ্ঠে নেমে এলে তরল কিংবা কঠিন অবস্থায়, যখন শিলাবৃষ্টি হয় তখন কঠিন অবস্থায় জলকণা নেমে আসে বরফ রূপে, তাহলে তরল কিংবা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসলে তখন তাকে অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন বলে। অ্যাকচুয়ালি উপর থেকে নিচু কিছু পড়াকেই অধঃক্ষেপণ বলা হয়ে থাকে। বৃষ্টির জল, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সবকিছুই কি হয়, উপর থেকে নিচে পতিত হয়, এই জন্য এদের অধঃক্ষেপণ বলা হয়। আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হলো বৃষ্টিপাত। আকাশে ভেসে থাকা মেঘ আসলে ধূলিকণাকে আশ্রয় করে অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি সৃষ্টি করে। সেই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে থাকলে শীতল বায়ুর সংস্পর্শে এসে আরো ঘনীভূত হয়, ফলে ছোট ছোট জলকণা পরস্পরে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় এবং তুলনায় বেশি ভারী হয়ে ওই বেশি ভারী জলকণা আর বাতাসে থাকতে পারে না, ভেসে থাকতে পারে না, ফলে পৃথিবীর মধ্যাকর্ষণ বা অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে বৃষ্টি রূপে ঝরে পড়ে। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, এই সমস্ত বিভিন্ন পদক্ষেপণের বিভিন্ন ফর্ম বা রূপ ভেদে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। বৃষ্টিপাতের দুটো প্রক্রিয়া একসঙ্গে কাজ করে, বাতাসে শীতল হওয়া আর বাতাসে জলীয় বাষ্প যুক্ত হওয়া, এই দুটো প্রক্রিয়া একসঙ্গে কাজ করে। তাহলে বৃষ্টির প্রকারভেদে বৃষ্টি কত রকমের হয়? বৃষ্টি প্রধানত তিন রকমের। এক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টিপাত, বা পরে আমরা পড়ছি। দেখো, প্রথমে আমরা পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে সেখানে জলভাগের বিস্তার বেশি থাকায় বাষ্পীভবনের পরিমাণ অনেক বেশি। এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প মেশে, উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠে প্রসারিত হয়। ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম থাকায় উষ্ণতা কমে যায়, কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে। ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায় এবং ক্রমশ শীতল ও সম্পৃক্ত হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং ওই জলকণা মেঘে পরিণত হতে দ্রুত জলবিন্দু আকারে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একেই পরিচলন বৃষ্টিপাত বলা হয়। অর্থাৎ জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে যাওয়ার ফলে সেই জল পুনরায় আবার ভূপৃষ্ঠে বৃষ্টিপাত রূপে নেমে আসছে, একে বলা হয় পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। নিরক্ষীয় অঞ্চলে দুপুরের দিকে, বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয় এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই বৃষ্টিপাতকে 4 o'clock রেইনফলও বলা হয়ে থাকে। 4 o'clock রেইনফল। এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে আবার সীমাবদ্ধ থাকে। বিশেষ কথা, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো, এই দুইয়ের যে অনুপাত সেটাই আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। ওকে, এখানে দেখো কনভেকশনাল কারেন্ট বা কনভেকশনাল রেইনফলটা বোঝানো হচ্ছে সমুদ্র তীরবর্তী বা সমুদ্রে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠছে, ঊর্ধ্বগমন হচ্ছে, শীতল হচ্ছে, বায়ুর দ্বারা ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি পুনরায় আবার ভূপৃষ্ঠে ঝরে পড়ছে বৃষ্টিপাত রূপে। এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। এবার আমরা আসবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত অর্থাৎ অরোগ্রাফিক রেইনফল। সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে বায়ু ওই পর্বত উচ্চভূমিতে বাধা পেয়ে উচ্চভূমির ঢালে অর্থাৎ প্রতিবার ঢালে ক্রমশ বায়ু উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে ঠান্ডা এবং শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিকেই শৈলোৎক্ষেপ বৃষ্টি বা ওরোগ্রাফিক রেইনফল বলা হয়। শৈলোৎ কথার অর্থ হচ্ছে পাহাড়, অর্থাৎ পাহাড়ে ধাক্কা খেয়ে বায়ু ঊর্ধ্বগামী হয়ে যে বৃষ্টিপাত ঘটায় পাহাড়ের প্রতিবাদন হলে তখন সেই বৃষ্টিকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলা হয়ে থাকে। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে
ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হলো প্রতিবাদ ঢাল বা উইন্ডওয়ার্ড স্লোপ বলা হয়ে থাকে, এবং বিপরীত দিকটাকে বলা হয় অনুবাদ ঢাল বা লিওয়ার্ড স্লোপ। এবার প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে আর কোনো জলীয় বাষ্প থাকে না, ফলে অনুবাদ ঢালে কোনো রকম বৃষ্টিপাত হয় না। অর্থাৎ পাহাড়ের এক পাশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কিন্তু অপর পাশে অর্থাৎ অনুবাদ ঢালে কোনো বৃষ্টি নেই, তাই অনুবাদ ঢালে কি বৃষ্টির ছায়া অঞ্চল পরিণত হচ্ছে বা রেইন শ্যাডো রিজিয়ন এ পরিণত হচ্ছে। যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাঁধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষে কম বৃষ্টিপাত হয়। এটা একটা রেইন শ্যাডো রিজিয়ন বা বৃষ্টির ছায়া অঞ্চল। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি এবং উত্তর ঢালে অবস্থিত শিলং এর মধ্যে দূরত্ব প্রায় 56 কিমি, কিন্তু চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 2,207 মিলিমিটার। অর্থাৎ এটাও একটা বৃষ্টির ছায়া অঞ্চল। এখানে দেখো নামের বিশেষত্ব শৈল কথার অর্থ পর্বত বা এবং উৎক্ষেপ হলো ওঠা, অর্থাৎ শৈলোৎক্ষেপ বলা হয়ে থাকে। পর্বত বা পাহাড়ে বাঁধা পেয়ে উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টির নাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ওকে, তাহলে আমরা এটা সম্পর্কে বেশ ভালোই জানতে পারলাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা কি এবং বৃষ্টির ছায়া অঞ্চল কি, অনুবাদ ঢাল কোনটাকে বলা হয়, প্রতিবাদ ঢাল কোনটাকে বলা হয়। প্রতিবাদ ঢাল হচ্ছে বায়ু যেখান যে ঢালে এসে বাধা প্রাপ্ত হয় সেটাকে প্রতিবাদ ঢাল বলা হয়। ওকে, আর তার বিপরীতে অনুবাদ ঢাল অবস্থান করে। ওকে, তাহলে আমরা এবার পড়বো ঘূর্ণি বৃষ্টিপাত বা ঘূর্ণবাদ বৃষ্টিপাত। তাহলে ঘূর্ণবাদ বৃষ্টিপাত মানে কি, ঘূর্ণি ঝড়ের মাধ্যমে যে বৃষ্টিপাত হয় বা সাইক্লোনিক রেইনফল বলা হয় একে। স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানে বায়ু দ্রুত গরম হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে বায়ুর চাপ কমে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। অর্থাৎ গভীর নিম্নচাপের সৃষ্টি হয় কোনো স্থানে এবং পার্শ্ববর্তী কোনো উচ্চচাপের অঞ্চল থেকে বায়ু কেন্দ্রের দিকে এই ঠান্ডা শীতল বায়ু দ্রুত বেগে ছুটে আসে কুণ্ডুলে আকারে এবং উপরের উষ্ণ বায়ু ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ যে নিম্নচাপ অঞ্চলে উষ্ণ বায়ু আছে সেই উষ্ণ বায়ু ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত ঘটায় এবং ঝড় ঝঞ্ঝা হয়। একেই ঘূর্ণবাদ বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেইনফল বলা হয়ে থাকে। যেমন আমাদের কালবৈশাখীর মাসে কালবৈশাখী, ওকে, চৈত্র মাস এবং বৈশাখ মাসে যে কালবৈশাখী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু স্থানে হয়, এটা সাইক্লোনিক রেইনফলও বলা চলে। ওকে, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই ঘূর্ণবাতের ওই অংশের নাম হচ্ছে ঘূর্ণবাতের চোখ বা আই অফ সাইক্লোন বলা হয়ে থাকে। এই অংশ সাধারণত কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া শান্ত থাকে। এই ঘূর্ণবাতের অর্থাৎ সাইক্লোনের কেন্দ্রে অর্থাৎ আই অফ সাইক্লোনে আকাশ পরিষ্কার থাকে, পরিষ্কার শান্ত আবহাওয়া বিরাজ করে। এই ঘূর্ণবাত জলভাগের উপর দিয়ে বেশি বেশি শক্তিশালী হয় এবং যত স্থলভাগের দিকে আগিয়ে আসে, ঘূর্ণবাত যত স্থলভাগের দিকে আগিয়ে আসে ক্রমশ সাধারণত শরৎকালে এই বৃষ্টিপাতের প্রকোপ বেড়ে যায়। তারপরে শরৎকালে এই বৃষ্টি মানে ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণবাত ঘটায়। যেমন 2009 সালের ঘূর্ণবাত আইলা, 2013 সালে ফাইলিন, এই বিগত বছরে হ্যাঁ আমফান ঝড় এসে পুরো পশ্চিমবঙ্গের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। তাই ক্রান্তীয় ঘূর্ণবাত আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরে টাইফুন নামে পরিচিত। ওকে, তারপর উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেখানেও ঘূর্ণবাত বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চলে শীতল এবং শুষ্ক বাতাস অনুভূমিক চলাচলের ফলে এই শীতল এবং শুষ্ক বাতাসের যে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত তাদের মধ্যে সংঘর্ষের ফলে নাতিশীতোষ্ণ মণ্ডলে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং ঝিরঝিরে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত চলে, সেই বৃষ্টিপাতকে নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত বা মিড ল্যাটিটিউড সাইক্লোন বলা হয়ে থাকে। ওকে, আমরা পড়ছি মিড ল্যাটিটিউড সাইক্লোন সম্পর্কে, সেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো করে থাকবে। দেখো আরো কয়েক প্রকার অধঃক্ষেপণ, যেমন খুব ছোট ছোট জলকণা 0.5 মিলিমিটার এর কম ব্যাসযুক্ত ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজেল বলে এবং জলকণা ও তুষারকণা আংশিক মিশ্রিত রূপ হলো স্লিস্ট। ওকে, স্লিস্ট হয় মানে স্লিট যেটা বলা হচ্ছে
সে স্লিট, জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ। ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলি অনেক উঁচুতে উঠে যায়। সেখানে জলকণাগুলি দ্রুত ঠান্ডায় ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয় এবং বরফের টুকরো বজ্র, বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, যাকে শিলাবৃষ্টি বলা হয় বা হেলস্টর্ম বলা হয়ে থাকে। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা দেয়। সাধারণত শীত প্রধান দেশে উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফ কণায় বা তুষারে পরিণত হয়। এই তুষার কণা মধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বা স্নোফল বলা হয়ে থাকে। এই তুষারপাত বা স্নোফল বলা হয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিশির আর এদিকে দেখতে পাচ্ছি কুয়াশা। তাহলে শিশিরটা কি? শীতের রাতে ভূপৃষ্ঠে দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলি হলো শিশির। ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদিতে শিশির জমে এবং মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। এবং এই শিশির সৃষ্টি হওয়ার আবার একাধিক ফেভারেবল কন্ডিশনও আছে, সেগুলো আমরা পরে এক সময় আমরা উঁচু ক্লাসে পড়বো। এখানে আমাদের এটুকুই যথেষ্ট। এবার কুয়াশা দেখো, আমরা শীতের সময় বেশ কুয়াশা দেখতে পাই। হ্যাঁ, ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা সৃষ্টি করে। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরে কুয়াশা ধোঁয়ার সঙ্গে মিশে অনেকটা ধোঁয়ার মতো কুয়াশার সৃষ্টি করে, বাতাসে ভেসে ভেসে বেড়ায়। এর ফলে আমাদের যে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা নষ্ট হয়ে যায়। যেমন ভারতের দিল্লি শহরে শীতের শুরুতে কুয়াশার দৃশ্যমানতা দেখে যায় এবং এই শীতের সময় কুয়াশার সঙ্গে যখন ধোঁয়া মিশে যায় তখন ধোঁয়াশা বা স্মোক সৃষ্টি হয়, যেটা বায়ু দূষণের একটা মুখ্য ফর্ম। আর এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, মানুষের হাঁপানি হয়, চোখে জ্বালা করে, বমি বমি ভাব আসে, এমনকি অনেকজনও প্রাণও হারায়। ওকে, তা বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেইন গজ যন্ত্রের সাহায্যে বা বৃষ্টিপাত মাপক যন্ত্রের সাহায্যে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বা আইসোহেড বলে। ওকে, আর এই হচ্ছে আমাদের আজকের। অবশ্যই ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।